তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, সিঁড়ি কবিতায় লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। আজ 21শে জুলাই কমিশনের রিপোর্ট সামনে আসার পর মনে হচ্ছে তাহলে কি ওই শহীদ পরিবারগুলো তৃণমূলের কাছে শুধুই ওপরে ওঠা সিঁড়ি ছাড়া আর কিচ্ছু ছিল না? কারণ রিপোর্টে ছত্রে ছত্রে দেখা যাচ্ছে সব থেকে বেশি বঞ্চিত, কার্যত প্রতারিত হয়েছে ওই মানুষগুলোই। আজ প্রথম প্রশ্ন, অবশেষে 12 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় পেশ হলো রিপোর্ট। কি কারণে এক যুগ ধরে কার্পেটের তলায় লুকিয়ে রাখা হয়েছিল গুলি চালনার এই রিপোর্ট? দ্বিতীয় প্রশ্ন, নিজের মন্ত্রী মনীশ গুপ্তকে বাঁচাতেই তদন্ত কমিশনকে নথি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সাক্ষ্য দিতে যাননি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের তদন্ত রিপোর্টকে সামনে রেখে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী। 21শে জুলাইয়ের মাত্র 24 ঘন্টা আগে কালীঘাট শিবিরে কত বড় ধাক্কা? তৃতীয় প্রশ্ন, 25 লক্ষের বদলে শহীদদের পরিবারকে দেয়া হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। 5 লক্ষের বদলে আহতরা পেয়েছে মাত্র 15,000। 21শের তদন্ত কমিশনের সুপারিশ না মানায় তৃণমূল সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী। কার্যত প্রতারণার পর কোন মুখে শহীদ পরিবারের পাশে থাকার কথা বলবে কালীঘাট? চতুর্থ প্রশ্ন, মহাকরণ ও লালবাজার থেকে খোয়া গেছিল পুলিশের গুলি চালনার নথি। দোষীদের শনাক্ত করতে তদন্তের সুপারিশ করেছিল তদন্ত কমিশন, কিন্তু কোন অঙ্কে তারপরও হাত গুটিয়ে বসেছিল তৃণমূল সরকার? পঞ্চম প্রশ্ন, 21শে জুলাই নিয়ে এখন 3 ভাগে তৃণমূল। কলকাতায় সমাবেশ করবে ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল। দিল্লিতে শহীদ দিবস পালন করবে এনসিপিআইও। এতদিন 21 আবেগের ডিভিডেন্ড পেয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ডিভিডেন্ড যাবে কার ঘরে? তবে শুরুতেই দেখাবো আজ বিধানসভায় 21শে জুলাইয়ের ফাইল খুলে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কার্যত ভোঁতা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের 33 বছরের পুরনো ইস্যু। 21শে জুলাইয়ের আগে চরম অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে ক্ষমতায় এসেই 1993 সালের 21শে জুলাই গুলি চালনার ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন বিধানসভায় পেশ করেনি তৃণমূল সরকার। সোমবার সেই রিপোর্টই প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। 21শে জুলাই ঠিক আগের দিন কালীঘাট তৃণমূলের কাছ থেকে কার্যত 21শে জুলাইয়ের ইস্যুটাকেই কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন কংগ্রেসের তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মিছিলের উপর গুলি চালিয়েছিল পুলিশ। 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet
আজকে উনি বলেছে, রিপোর্টটা বার করেছে বলে জানতে পেরেছি যে হ্যাঁ কারা জড়িত বা কারা করিয়েছে, যারা জড়িত ছিল তাদের উপযুক্ত শাস্তি হোক, ব্যাস। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তদন্ত কমিশন গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন কমিশন রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন জনসমক্ষে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটা 21শে জুলাইয়ের আগে যা প্রকাশ্যে এনে কালীঘাট তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। 2011-তে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল 21শে জুলাইয়ের গুলিচালনা নিয়ে তদন্ত কমিশন। অথচ অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের সেই রিপোর্ট প্রকাশই করেনি তৃণমূল সরকার। একদিন দুদিন নয়, এক যুগ পরে, 12 বছর পরে 21শে জুলাই নিয়ে সেই রিপোর্টকে প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। কবে আনলেন? 21শে জুলাইয়ের ঠিক আগের দিন। আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে একেবারে স্পষ্ট হয়ে গেল কেন নিজের তৈরি কমিশনের রিপোর্টকে নিজেই কখনো সূর্যের আলো দেখতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলছেন, প্রথমত মন্ত্রী মনীশ গুপ্ত ফেঁসে যাওয়ার ভয়তেই কমিশনকে কোনো সাক্ষ্য বা নথি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, সেই মনীশ গুপ্তকেই মন্ত্রী করার প্রতিবাদে কমিশনে সাক্ষ্যই দিতে যাননি 21শে জুলাইয়ের অন্যতম মমতা সঙ্গী এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তৃতীয়ত, কমিশনের সুপারিশ ছিল শহীদ পরিবারগুলোকে 25 লক্ষ টাকা এবং তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছিল মাত্র 2 লক্ষ টাকা, যেটা গত 15 বছরে বিষ মদ খেয়ে কারোর মৃত্যু হলেও সেই পরিবারকে দেয়া হতো। আহত পরিবারগুলোকে কম বঞ্চনা করা হয়নি। আহতদের ক্ষেত্রে কমিশন সুপারিশ করেছিল 5 লক্ষ টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিল মাত্র 15,000 টাকা। চতুর্থত, আজ আবার খুলে গেল 21শে জুলাই ফাইল। মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করলেন, শহীদ পরিবারগুলো চাইলে তারা এই ঘটনায় এফআইআর করতে পারে, এখনো আজও। অতএব আরও একবার প্রমাণ হয়ে গেল যে রাজনীতিতে সব সম্ভব। যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের অন্যতম সিঁড়ি ছিল, 2026-এ এসে সেই 21শে জুলাইয়ের একদিন আগে কার্যত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা হয়ে গেল? বিশ্বনাথ চক্রবর্তী কি বলে? সুমনদা, এই 21শে জুলাইয়ের কমিটি, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিটি রিপোর্ট, বারবার আমরা স্টুডিওতে বলেছি যে কেন ট্যাক্স পেয়ারের টাকায় গঠিত কমিশন, তার রিপোর্ট কেন জনসমক্ষে আনা হচ্ছে না। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এই রিপোর্টটা টেবিলে এনে প্রশাসনিক জায়গা থেকে শুধু যদি প্রথমে বলি, রাজধর্ম পালন করলেন। করদাতাদের যে টাকায় যে রিপোর্ট তৈরি হয়েছে সেই রিপোর্ট জনসমক্ষে এনে বললেন যে রিপোর্টে কি আছে। কিন্তু রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী কিন্তু আমার চোখে মাস্টার স্ট্রোক যদি বলি সেই শব্দটাও কম হয়, এক ঢিলে উনি 5 পাখি মারলেন। কিরকম? আমি আপনার দর্শককে পরপর 5টা পাখি কি করে মারলেন। প্রথম যেটা উনি করলেন সেটা হলো যে এই আগামীকাল 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করছে সব পক্ষ, তাদের সামনে রীতিমতন প্রশ্ন তিনি রাখলেন যে আদতেও তোমাদের কোনো নৈতিক অধিকার আছে? নৈতিক অধিকার কালীঘাটপন্থী হোক, ঋতব্রতপন্থী হোক বা এনসিপিআই পন্থী হোক, এদের কারো কি নৈতিক অধিকার আছে এই শহীদ পরিবারের জন্য তর্পণ করার? এই প্রথম যে একটা ঢিল। দ্বিতীয় যে ঢিলটা মারলেন, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিষ্কার একদম আঙুল দিয়ে দেখালেন যে শহীদ দিবসের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেন। শহীদদের তার প্রতি তার সামান্যতম মমতা ছিল না, মমত্ব ছিল না, দায়িত্ব ছিল না। না হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলায় লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতেন, সেই মমতা তার দলের শহীদ, যেটার উপর ভিত্তি করে উনি নির্বাচনে জয়ী হয়েছেন, প্রতি বছর গুরুত্বপূর্ণ ইভেন্ট বলে মনে করতেন, সেই শহীদদের রিকমেন্ডেশন থাকা সত্ত্বেও মৃতদের 25 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেটা তিনি 5 লক্ষে নামিয়ে দিয়েছিলেন। অথচ খেলা মেলায় কত টাকা বিলি করেছেন? খেলা মেলায় টাকা বিলি করেছেন, অথচ আহতদের 5 লক্ষ নয়, 2 লক্ষ। হ্যাঁ, 2 লক্ষ। আর যারা আহত 5 লক্ষের পরিবার 15,000। তাহলে জিনিসটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি করার জন্য
এই শহীদ পরিবারগুলোকে সামনে আনতেন, তাদেরকে ব্যবহার করতেন। তৃতীয় যে বিষয়টা, সে তৃতীয় ঢিলটা তিনি কার বিরুদ্ধে ছুড়লেন? খুব পরিষ্কার করে যদি বলি যে আজকে যারা ঋতব্রত শিবিরে আছে তাদের সামনেও এই প্রশ্নটা উনি খুব বড় করে রাখলেন যে ভাই, তোমরা যারা আজকে শহীদ তর্পণে যাচ্ছ, তোমরা কেন সেদিন প্রশ্ন তোলনি? আজকের রিপোর্টটা পেশ করার পরে যে প্রশ্নগুলো তারা রাখছেন, তা একই সাথে তারা এই প্রশ্নটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যে তোমরা যারা ঋতব্রত শিবিরে আছো, তোমরা কেন এই শহীদরা যে বঞ্চিত হচ্ছে, তোমরা মানে রিকমেন্ডেশন অনুসারে টাকা পাচ্ছ না বা তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না, আজকে তোমরা বলছো, সেদিন তোমরা কেন বলনি? ফলে তোমাদেরও কতটুকু নৈতিক এখতিয়ার আছে এই মানে শহীদ দিবস পালন করার প্রশ্নে। নেক্সট 4 নম্বর যে ঢিলটা উনি ছুড়লেন যে এতদিন পর্যন্ত এই ইভেন্টটা মানে অর্থাৎ যারা শহীদ পরিবারের লোকজন ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ছিল। শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে আজকে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে যার শহীদ পরিবার যারা মনে করেন যে ন্যায় বিচার জন্য আপনাদের রাস্তা খোলা আছে, আর আপনারা যদি কম্পেনসেশনের পয়েন্টে অর্থাৎ ক্ষতিপূরণের প্রশ্নে অথবা এফআইআর নতুন করে চালু করতে অর্থাৎ ন্যায় বিচারের প্রশ্নে আপনারা যদি এগিয়ে আসেন, আমার সরকার আপনাদের পাশে আছে, এই বক্তব্য রেখে কার্যত শহীদ পরিবারগুলোকে তার নিজের বুকের কাছে নিয়ে আসলেন, টেনে আনলেন। এবং সব শেষে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে মানে তৃণমূল শিবির কার্যত বিভক্ত, কার্যত প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে কে আসল তৃণমূল। সেই রকম অবস্থাতে এই রিপোর্ট প্লেস করে তিনি তৃণমূলের বিভিন্ন শিবিরকে খান খান করে দিলেন। এবং সবচেয়ে চড়া হাসি যদি এই মুহূর্তে কারো আমার মুখে দেখতে পাই, সেটা শুভেন্দু অধিকারীর মুখেই দেখতে পাবো। কারণ বিরোধী যদি বিভাজিত থাকে, শাসক যে স্বস্তিতে থাকে, এটা বলাই বাহুল্য। একদম ঠিক। এইখান থেকে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, এক ঢিলে 1 নয় 2 নয় 5 পাখি মারলেন শুভেন্দু অধিকারী। কিন্তু যাদের জীবন নিয়ে, যাদের পরিবারের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন নিয়ে কার্যত ছটখার হয়ে গেছিল সেই 1993 সালের 21শে জুলাই, তারা আজকের এই খবর সামনে আসার পর ঠিক কিভাবে দেখছেন আমি পরপর কথা বলবো। প্রথমে রাজীব রায়, বিশ্বনাথ রায় মারা গেছিলেন, তার পুত্র সরাসরি এই অনুষ্ঠানে রাজীববাবু যোগ দিয়েছেন। রাজীববাবু, প্রথম প্রশ্ন থাকবে, এ কথা তো কেউ জানতো না, আপনারা তো নিঃসন্দেহে জানতেন না এবং পাবলিক একেবারে জানতো না। সেটা হচ্ছে যে সুপারিশ ছিল একটা শহীদ পরিবারকে দেয়ার 25 লক্ষ টাকা, সেই 25 লক্ষ টাকার বদলে পেলেন মাত্র একেবারে পেলেন 2 লক্ষ টাকা। এইটা জানার পর রাজীববাবু, আপনাদের পরিবার, আপনার ঠিক কেমন লাগছে? দেখুন, প্রথমেই বলি নমস্কার আপনাকে জানাই। তো 25 লক্ষটা 23 লক্ষ কম দেওয়াটা বড় কথা না, বড় ব্যাপার হচ্ছে যে মমতা ব্যানার্জি আর একটা স্ক্যাম করল। 2026 সালে 20 জুলাই মমতা ব্যানার্জির আর একটা নতুন স্ক্যাম, শহীদ পরিবারের টাকা চুরি। এই স্ক্যামটাও শুনতে হলো, মানে উনি যাবার পর আর একটা স্ক্যাম ওনার সামনে এলো। তো ওনার কাছে এটাই বাঞ্ছনীয়, কারণ উনি সব কিছুই চুরি করেছে। শহীদের রক্ত নিয়ে খেলেছে, যেমন খেলার পর চুরিটাও করেছে। ওনারা বলতো না খেলা হবে, হ্যাঁ খেলাটা হয়েছে, ওই চুরির খেলা হয়েছে, চুরির খেলায় মেতে উঠেছিল। এটা নতুন কোনো ব্যাপার না। এটা শুনে দুঃখ তো আমরা অনেক দিন আগেই পেয়েছিলাম, কারণ 15 বছর রাজত্বে যেটা উনি করতে পারেননি, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 মাসে করে দেখিয়ে দিয়েছে। এটা আরও আগে আশা করেছিলাম 2014 সালেই যদি হতো। আরে আমাদের টাকার দরকার ছিল না, অন্তত দোষীরা শাস্তি পাক। হ্যাঁ ঠিক, এই লক্ষ্যেই রাজীববাবু এখন যেটা হলো সেটা হচ্ছে এই ঘটনায় আপনারা এই শহীদদের পরিবাররা মনে করলে এফআইআর করতে পারবেন। আপনি কি আপনার এই পরিবারের তরফ থেকে, আপনার প্রয়াত পিতা বিশ্বনাথ রায়ের তরফ থেকে সেই ঘটনা নিয়ে তদন্ত চেয়ে নতুন করে এফআইআর করবেন? কারণ দোষীদের তো শাস্তি হয়। আমি এফআইআর করব, আমি শুধু না, আমার মা এখনো জীবিত। আচ্ছা, আমার মা এখনো জীবিত আছে, উনিও এফআইআর করবে। আমরা আমাদের পরিবার থেকে এফআইআরটা করব। কি চেয়ে, মানে তদন্ত ঠিকঠাক চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে মূল দাবি কি থাকবে, কি চাইবেন প্রশাসনের কাছে? তদন্তটা যেভাবে চেপে রাখা হয়েছিল সেটা যেমনভাবে শুভেন্দুবাবু খুলে দিয়েছে, আর এটা আরো খুলে যাতে কে কারা কারা দোষী ছিল
তাদের নাম সামনে আসবে এবং কেন এই ঘটনা হয়েছিল আর তার থেকে যে মমতা ব্যানার্জি কী সুবিধা নিয়েছে সেটাও যাতে সামনে আসুক। আমি এইখানে একেবারে খুব পরিষ্কার জানতে চাইবো, সেটা হচ্ছে যে ধরুন আপনাদের এই 21শে জুলাইয়ের আগে থেকে একটা প্রতি বছর, এটা তো মানে ধরুন গত 15 বছর তো বটেই, তার আগে একটা তোড়জোড় শুরু হতো। আপনারাই বারবার অভিযোগ করেছেন যে গোটা বছর কোনো 33 বছর ধরে কোনো খোঁজ খবর নেওয়া হয় না। এই সময় মঞ্চে তোলার জন্য একটা তাড়াহুড়ো ফোনাফুনি এইসব শুরু হয়ে যায় যে শুধু এই জুলাই মাসের হ্যাঁ শুধু জুলাই মাসের 5-6টা দিনই ওনারা মনে রাখেন। মনে রাখাটার মানে এটাই, এই কদিনে মনে রাখার পেছনে একটা স্ক্যাম আছে। এই 21শে জুলাই নাম করে এনাদের লোকাল স্তরে যে তোলাবাজিটা হতো, যেটা হয়ে এসছে, সেটার জন্যই এটা মনে রাখা। সেটা যদি না হতো সেটাও মনে রাখতো না। এই তোলাবাজিটা যদি না থাকতো না তাও মনে রাখতো না। আপনি মারাত্মক কথা বলছেন। মানে একদিকে যেরকম দেখা যাচ্ছে যে আপনাদের পরিবার বা শহীদ পরিবারগুলো বঞ্চিত হচ্ছে আর্থিকভাবে, আর একদিকে ওই 21শে জুলাইকে কেন্দ্র করে তোলাবাজি চলছে, সেটা আরেকটা মানে আমি আর্থিক দুর্নীতি দুটো আপনার কথায় দেখতে পাচ্ছি। এক হচ্ছে আপনারা বঞ্চিত হচ্ছেন, আর দুই হচ্ছে বেশ কিছু লোক বেআইনিভাবে তোলাবাজির মাধ্যমে 21শে জুলাই নাম করে যে টাকাটা তোলা হচ্ছে তার থেকে আর্থিক লাভবান হচ্ছেন, তাই তো? হচ্ছেন তো। আপনাকে আমি বলি, 21শে জুলাই করার জন্য মমতা ব্যানার্জিকে কোনো শিল্পপতির কাছে হাত পাততে হয় না। উনি নিজে স্টেজে স্বীকার করেন যে এই 21শে জুলাইয়ের পর উনি কিছু কবি শঙ্খ ঘোষ মনে হয় যতদূর সম্ভব তাদেরকে নিয়ে একটা ফান্ড তৈরি করেছিল, সেই ফান্ডটা তোলা হয়েছিল। সেই ফান্ড থেকেই নাকি উনি 21শে জুলাই করেন। তাহলে যদি সেই ফান্ডটা থাকে, তারপরে কেন আমাদের জন্য টাকা তুলতে হবে? কেন ব্যবসায়ীদের থেকে টাকা তুলবে? ওখানে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন রকম জিনিস দান করতে, কেন দান করবে? আপনাকে বলে রাখি, 21শে জুলাই 93 সালের পর থেকে বিগত 10-15 বছর দেখবেন সবার হাতে একটা করে মেমন্টো দেওয়া হতো। সেই মেমন্টোটাও দিত কোনো এক পরিবারের লোক যিনি নিজে হাতে বানাতো, সেটাও দিদি খরচা করতো না। তিনি মারা যাওয়ার পর ওই মেমন্টো দেওয়াও বন্ধ হয়ে গেছে। মারাত্মক কথা বলছেন। বুঝতে পারছেন ওদের তোলাবাজির রীতিটা কোথায় ছিল? আপনি এক কবির কথা বললেন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন 33 বছর হয়ে গেল কেউ কথা রাখেনি। মানে প্রায় একই রকম অনুভূতি আপনার এবং আপনার মতো একাধিক মানুষের যারা এই শহীদ অথবা আহত পরিবারগুলোর সদস্য। আমি আপনার কাছে আসবো, প্রদীপ্ত কালীঘাট তৃণমূলের অফিসিয়াল প্রতিনিধি আছে, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে আজকে এই 21-এর ফাইল খোলার রাজনৈতিক প্রতিক্রিয়া কে কি বলছেন। আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। গুলি চলেছিল সিপিএম এর আমলে, মারা গেছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। ক্ষমতায় এসে গোটা ঘটনা তদন্ত করতে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর ক্ষমতায় এসে সেই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যে ইস্যুকে সামনে রেখে একের পর এক ভোটে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রিপোর্টে কেন তিনি প্রকাশ্যে আনেননি? তিনি যা করেননি বিজেপি সরকার তা করাই কি বেকায়দায় পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, শহীদদের প্রাণহানি, এত মানুষ আহত, ফলে এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন। এখন যারা সরকারে এসছেন তারা তাদের অবজারভেশনের কথা তারা বলতে পারেন, সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে। 21শে জুলাইয়ের আগে কমিশনের রিপোর্ট নিয়ে এখন তপ্ত রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী যখন ছিলেন করেননি প্রকাশ। এটা অন্যায় করেছেন, করেননি। তার কারণ তার নেতৃত্বে আন্দোলন হলো বলছেন তিনি, অথচ তিনি ক্ষমতায় এসে এই কমিশন গঠন করার পর কমিশনের রিপোর্ট তিনি পাবলিশ করলেন না। এটা জনমানসে তো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তো সাধারণভাবে শহীদদের আত্মা তাতে কি শান্তি লাভ করে? তাই শান্তি লাভ করেনি। কমিশন তৈরি করার পরেও তার রিপোর্টটা প্রকাশ না করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জির অসততা ধরা পড়ে গেছে, এবং 21শে জুলাই পালন করার মতন কোনো অধিকার যে ওনার নেই
এটা স্পষ্ট হয়ে গেছে। ফের একবার রাজ্য রাজনীতিতে ঝড় তুলল 21শে জুলাই। আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যে স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর আমলে 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলেন, সেই মনীশ গুপ্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই বিদ্যুৎ মন্ত্রী করলেন, পরে রাজ্যসভাতেও পাঠালেন। কোন মনীশ গুপ্ত? সেই মনীশ গুপ্ত যিনি সেদিনের ঘটনা নিয়ে হাইকোর্টে একটা মারাত্মক রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টে বলা হয়েছিল সেদিন জমায়েত ছিল মেয়র রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ধর্মতলা, ব্রেবন রোড, এইসব জায়গায় সশস্ত্র দুষ্কৃতীরা, আই রিপিট, সশস্ত্র দুষ্কৃতীরা নেশা করে ভিড়ে মিশেছিল। দুষ্কৃতীদের ছোড়া বোমা, গুলি এবং ইঁটে জখম হয়েছিলেন 215 জন পুলিশ কর্মী। 3টে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, 35টা গাড়ি এবং একাধিক দোকানে ভাঙচুর করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল 17টা বোমা, 2টো করে তরোয়াল ও ভোঁজালি, 1টি পাইপ গান, চপার, ড্যাগার। ভাবুন, এহেন মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেন, মন্ত্রী করলেন, রাজ্যসভায় পাঠালেন। 21শে জুলাইয়ের কথা হলেই যে প্রশ্ন তৃণমূলকে চিরকাল তাড়া করে বেড়ায়, এই অনুষ্ঠানে যতবার আমরা করেছি গত 21 বছরে ততবার এই বিষয়ে এই প্রশ্ন আমরা তুলেছি, তার কারণে সঙ্গত জবাব এখনো আমরা পাইনি। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে জ্যোতি বসু, বামফ্রন্ট সরকার ছাড়া যাদের দায়ী করতেন একেবারে প্রেস কনফারেন্সে বসে, তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সেই মনীশ গুপ্তকেই টিকিট দিলেন যাদবপুরে এবং তাকে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, পরে রাজ্যসভায়ও পাঠিয়েছিলেন। মনীশ গুপ্তকে বারবার পুরস্কার দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজিটার কি কোনো ব্যাখ্যা আছে তার কাছে? একদিকে আমি শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ অর্পণ করব, আরেকদিকে যে স্বরাষ্ট্র সচিব এই গুলি চালনার ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করে এবং আন্দোলনকারীদের মদ্যপ বলে সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, বারবার তার সাক্ষ্যে সেটাই আসতো, তাকে পুরস্কৃত করে নিজের মন্ত্রিসভায় নেব, এই দুটো তো মানে শহীদ তর্পণ আর পুরস্কার দুটো তো একসঙ্গে চলতে পারে না। মন্ত্রী হওয়ার পর মনীশ গুপ্ত স্বয়ং এ নিয়ে স্টুডিওতে কি বলেছিলেন একবার দেখে নেব। 93 সাল 21শে জুলাই মহাকরণ অভিযান, 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো। সেদিনও গুলি চালনার নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো, এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে। স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব? তাদের কোনো অধিকারী নিয়ে আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। পুলিশকে নির্দেশ দেবে তাদের আধিকারী যারা, কমিশনার পুলিশ হোক, ডিজি হোক, এসপি হোক, তারা। তখন যাদবপুরের প্রার্থী হিসেবে মনীশ গুপ্তর নাম ঘোষণা করা হয়ে গেছে। একদিকে মনীশ গুপ্তকে পুরস্কার নিয়ে প্রশ্ন উঠে গেল, আবার আজ প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানার পর কমিশনকে দেয়া পঙ্কজদার বক্তব্য আমাদের সবার সামনে এলো। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন তো প্রতারণা নিয়ে। যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই ঘটনার শহীদদের জন্য কমিশনের সুপারিশ না মেনে 25 লক্ষের বদলে মাত্র 2 লক্ষ টাকা দেয়া। আবার বলছি, এ রাজ্যে তৃণমূল জামানায় 20 মদ খেয়ে মরলেও 2 লক্ষ টাকা দিত তৃণমূল সরকার। আমার পরের বক্তা অবশ্যই প্রদীপ্ত, তার কাছে এই প্রশ্ন থাকবে যে শহীদের মর্যাদা 20 মদে মৃত্যুর সমান? শুধু বছর বছর মঞ্চে তুলে শহীদ বেদিতে মালা দেওয়ার রাজনীতি? রাজীব বাবুরাও আজকাল তাই বলছেন। রাজীব বাবু নিশ্চয়ই তার বক্তব্য দিতে পারেন, গণতান্ত্রিক রাষ্ট্র, তার উপরে 25 লক্ষ টাকার কথা, এবং বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সোজা সাপটা যে ওদের পাশে থাকবেন না। এখন কার বুকে কত পাটা আছে আমি জানি না। 25 বছর হলো যখন 2018 সাল, 2018 সালে এটা ভয় আমি বলে দিই, 2018 সালে যখন এই শহীদ দিবসের 25 বছর হলো, তখন মিনতি দেবী, রাজীব বাবুর মা অর্থাৎ বিশ্বনাথ বাবুর ওয়াইফ, তিনি বলছেন তার বিভিন্ন শারীরিক অসুস্থতা, তার মধ্যে তিনি বলছেন যদি মমতা দিদি আমার পাশে না থাকতেন এবং অর্থনৈতিক সহায়তা না দিতেন, তাহলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম না। প্রদীপ্ত, তোমার ফর্মুলা অনুযায়ী সেটাও ভয় হতে পারে। আজকে যদি শুভেন্দু অধিকারীর ভয়ে উনি শহীদ দিবসে যাচ্ছেন না, তাহলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দোর্দণ্ড প্রতাপ শাসক কে ভেবেছিল যে 26-এ চলে যাবেন? সেদিনও ভয় ছিল, একই ফর্মুলা মেনে নিলাম, তোমার কথা ভয় মেনে নিলাম, কিন্তু কমিশনের রিপোর্ট তোমার হাতে এসেছে কিনা আমি জানি না, আমার কাছে নেই এখন। আমি তোমায় দিয়ে দেবো, আমার কাছে নেই এখনো। কিন্তু আমি এখানে জিজ্ঞেস করছি তোমাকে, কমিশনের রিপোর্টে কি বলা ছিল কাউকে সিএমসি ড্রেনেজ বিভাগে চাকরি দিতে হবে?
কাউকে পরিবারের কাউকে মেট্রো রেলে চাকরি দিতে হবে? না, আমি বলা করেছি, ছিল? কোথাও বলা ছিল কোথায় ছিল না তো? না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরিগুলো করে দিয়েছেন, যার জন্য এই পরিবারগুলোর অনেকে, পরিবারের প্রত্যেকে এখানে না, সুবিধা কিন্তু নিচ্ছেন। আমার এক সেকেন্ড, চাকরি দিলে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে দেওয়া যায়? কখনো নয়। আমি চাই ক্ষতিপূরণ, মানে এখন তো 25 লক্ষ টাকা তখন বলা হয়েছিল 2015 সালে। ভাবতে পারছো? আমি বলছি 2015 সালে হ্যাঁ, এটা 26। তখন কি বলছে 2015 সালে ভারতের ডলারের দাম বোধহয় ছিল হচ্ছে 70, 60, 67 এরকম। এক ডলার সমান সমান 67 টাকা। এখন এক ডলার বোধহয় 107 টাকা বা কত টাকা হয়েছে এক্সাক্ট মনে নেই। ফলে টাকার দামও বেড়েছে বা কমেছে। এখন নির্মলা সীতারামনের মত অনুযায়ী টাকার দাম ঠিক আছে, ডলারের দাম বোধহয় বেড়ে গেছে এরকম। আমি বলছি সেই অনুযায়ী তুমি 25 লাখ নয়, এই কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। বলছি সেটা 50 লাখ হোক, তাতে আমার অসুবিধা নেই, কারণ যাদের প্রাপ্য তারা পাক, যাদের প্রাপ্য তারা পাক। আরে এখন আজকে সরকার বদল হয়ে গেছে, এখন পাক বললে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কমিশন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দিয়েছিল 12 বছর আগে, তো পাক মানে সুপারিশ দেখে তো রাজীব বাবুদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল আবারও 12 বছর আগে। রাজীব রয় যিনি আছেন 2024-এ তাপস বাবুর সঙ্গে বিজেপিতে কি করেছেন বা করেননি, সেটা একটা তার কাছে জিজ্ঞেস করার জন্য আমার অনুরোধ রইল, যে তাপস রায়ের সঙ্গে 2024 সালে কমিশন রিপোর্টে তো এই সুপারিশে এটা নেই যে এই ক্ষতিপূরণ পেলে বা কোনো ক্ষতিপূরণ পেলে সারা জীবন তৃণমূল করতে হবে। আমি বলতে পারি সারা জীবন তৃণমূল করতে হবে, কাউকে করতে হবে না। এটা তৃণমূলের সম্পদ নয় কখনো, এটা মানুষের এপিক কার্ডের অধিকার, যে এপিক কার্ডের অধিকারের জন্য আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলিভেন্স পুরো ভারতে রয়েছে। এবং তারপরে আবার বলছি, এটা হচ্ছে অনেকগুলো মিথ্যের মধ্যে সবথেকে বড় মিথ্যে। 21শে জুলাইয়ের আন্দোলন কোনো এপিক কার্ডের দাবিতে হয়নি। এই সমস্ত কাগজপত্র আমি এই অনুষ্ঠানে পরে দেখাবো, আপনাদের আগে দেখিয়েছি, আমি এই বিতর্কের এই অংশে ঢুকতে চাইছি না। এটা আরেকটা সবথেকে বড় মিথ্যে যে সেদিন এপিক কার্ডের দাবিতে আন্দোলনই হয়নি। আন্দোলন হয়েছিল বামফ্রন্টের অপশাসনের দাবিতে, এবং শুধু আনন্দবাজার বা টেলিগ্রাফ নয়, আনন্দবাজার, টেলিগ্রাফ, আজকাল, প্রতিদিন, স্টেটসম্যান, সমস্ত কাগজের এই গোটা সপ্তাহে রিপোর্ট বলছে এই আন্দোলনের নাম ছিল মহাকরণ অবরোধ কর্মসূচি, এবং তার এবং একমাত্র দাবি ছিল মহাকরণ অবরোধ কর্মসূচির, যেটা স্লোগান ছিল, একটা চমৎকার স্লোগানও ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতেন। হঠাৎ গত 2-3 বছরে এসে ন্যারেটিভটা পাল্টে গেল, একেবারে সোজাসুজি এইটার স্লোগান ছিল, এক হচ্ছে আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সব কটা কাগজ আমি দেখিয়েছি। ঠিক আছে, তোমার জায়গা থেকে তুমি বলে, কিন্তু আমার জায়গা নয়, আমি আমাদের মিথ্যের প্রশ্ন, ঠিক আছে, আমি ওই জায়গাটা আমি জানি না, আমি আমার মূল জায়গায় যে মূল প্রশ্ন সেটাকে বলছি। কোল ইন্ডিয়ায় চাকরি 93 সালে কে পেয়েছিল? কাদের থেকে চাকরিটা পেয়েছিল? কমিশনে তো সেই রিপোর্টটা নেই। 93 সাল, 25 লক্ষর কথা তো বলা হচ্ছে 2015 সালে। দাদা, সব 90-এর দশকে চাকরি পেয়েছেন এরা। তাহলে আমাদের সরকার কি দিতে পারে? মানে ইনক্লুডিং রাজীব বাবু। আমি বলছি তো, জিজ্ঞেস করুন না কোল ইন্ডিয়াতে কে চাকরি পেয়েছে 23 সাল অবধি। আমি জিজ্ঞেস করি, আমি আরেকটা কথা, 23 সাল অবধি উনি মঞ্চে এসেছেন কিনা, এবং সেই মঞ্চে এসে আমাদের নেতাদের সঙ্গে কি বলেছেন 23 সাল অবধি কিন্তু, এবং ওনার মা মিনতি দেবীর যে কথাটা আমি বললাম, সেই কথাটা আমি ঠিক বলেছি কিনা, সেই কথাগুলো জানতে হবে। আবার কমিশনের যে রিপোর্টের কথা বলছি, ওখানে আরেকটা ভয়ানক মিথ্যে আছে, আরেকটা ভয়ানক মিথ্যে আছে। কমিশনের রিপোর্টে কোথাও বলা আছে যে সিপিএম এর এই তৃণমূলের আমলে মহাকরণ থেকে কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও লেখা আছে তৃণমূলের আমলে? আমি প্রশ্ন করছি, কারণ আমার কাছে পড়া নেই। তাহলে কি করে বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলে দেওয়া হলো যে তৃণমূলের আমলে কাগজ হারিয়ে গিয়েছে? এইটাও তো ভয়ানক একটা মিসগাইড করা। এটা চমৎকার পয়েন্ট, এটা আমি বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে রাজীব বাবু আপনি শুনতে পেলেন, এক হচ্ছে যে আপনারা ভয়ে এখন বলছেন, দুই হচ্ছে যে আপনার মা মিনতি দেবী তিনি বলেছিলেন যে মেয়ের বিয়ে দিতে পেরেছিলেন শুধুমাত্র ক্ষতিপূরণ পেয়েছিলেন বলে। আপনার উত্তর? হ্যাঁ, আর আপনাদের পরিবারে কেউ কি কোল ইন্ডিয়ায় চাকরি পেয়েছে? আগে প্রদীপ্ত বাবুকে বলুন ভালো করে ইতিহাসটা পড়ে আসতে। শুনো, প্রদীপ্ত বাবুকে বলুন ভালো করে ইতিহাসটা পড়ে আসতে। আমার মায়ের নাম মিনতি না মিতালি। ওই যাও, ভুল হয়েছে, কিন্তু বাকিগুলো বলুন দাদা। নামটা ভুল হয়েছে, আমি স্বীকার করেছি, ক্ষমা করে দেবেন, কিন্তু বাকিগুলো দাস করে তার মেয়েকে নিয়ে এসে অফিসে চলে আসে, ওনারা অনেক ভুল করেন। আচ্ছা, বাকিগুলো বলুন দাদা। গেলে কিছু ভুল ধরা পড়ে, বাকিগুলো বলুন। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আপনাকে আমি বলি, ভয়ে মুখ্যমন্ত্রীর ভয়ে আজকে বলছি না, 2024 সাল থেকেই আমি প্রতিবাদ করছি প্রদীপ্ত বাবু।
আমি বলছি দাদা দুটো সোজা বোনের প্রশ্ন, বিয়ের টাকার কথা আমার এবার ভুল আমি আপনাকে স্বীকার বলি। করে নিলাম, আমার মা জনসমক্ষে আমার কোনো নামটা জায়গায় যদি বলে মায়ের থাকে, নামটা আমার মা কোনো মায়ের জায়গায় নামটা যদি ভুল বলে হয়েছে, থাকে যে আমার বক্তব্য আমার আপনার বোনের বোনের বিয়ের বিয়ের টাকা ক্ষেত্রে মমতা মমতা ব্যানার্জি ব্যানার্জির জোগাড় অর্থনৈতিক করে সাহায্য দিয়েছে। ছিল কিনা, তাহলে আর আমি আর কোনোদিন রাজনীতি কেন কোনোদিন এই শহীদ এক এক পরিবারের করে পরিচয় এক দেবো করে না। রাজীব বাবু, প্রদীপ্ত স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন করছে। এক হচ্ছে এবার যে চাকরির কথা, বোনের বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছিলেন কিনা এবং কোল ইন্ডিয়া কেউ চাকরি পেয়েছিল কিনা। আমি তো বললাম আমার বোনের বিয়ে কিভাবে হচ্ছে প্রদীপ্ত বাবু জানেন না? আমার এই যে আমার মায়ের নামে যে কথাটা বলা হচ্ছে এর ফুটেজটা উনি প্রমাণ করুন, কোথায় বলেছে আমার মা। ঠিক আছে, ওটা আমার দিদির মুখ থেকে উনি শুনেছে, ওটা হাইজ্যাক করেছেন। শুনে রাখুন, এদের রাজনীতির কেরিয়ার হাইজ্যাক আর চুরি ছাড়া কিছু তো নয়। আমার দিদিকে আমার পরিবারের এগেনস্টে গিয়ে হাইজ্যাক করেছে। আমার মা জীবিত, মানে তাকে পারিবারিক শহীদ সমস্যা পরিবারের এখানে দেখা যাচ্ছে। গণ্যতা না দিয়ে আমার পারিবারিক দিদিকে সমস্যা দেওয়া থাকতেই হচ্ছে। পারে, হ্যাঁ। তাকে 2-4 পয়সা দিয়ে 2025 সাল থেকে কিনে তাকে দিয়ে পরিচয়। আর বাকি রইল তাপস রায়ের সঙ্গে 2024 সালে আপনাদের দল থেকে এরকম বহু লোক গেছে। আপনাদের এই অন্যায়, আপনাদের দিদির ভেরি সরি টু ইন্টারাপ্ট ইউ, বাট আপনি এখনো চাকরির খবরটা দিলেন না। ঠিক আছে, আর আপনি একটু কাইন্ডলি হাত জোড় করে বলছি, দেখুন আপনার খবরের উপর পুরো বাংলায় শুভেন্দু বাবুর যে সত্যি কথা তারও নির্ভর করছে যে আপনি যে চাকরির প্রসঙ্গটা এখনো এড়িয়ে গেলেন। একটা জিনিস বোঝা গেল, বিয়ের ব্যাপারটা জনগণ বুঝে গেল, দর্শক বুঝে গেল, কিন্তু চাকরির ব্যাপারটা এবার বলে দিন। বলছি দাদা, চাকরির ব্যাপারটাও আমি বলছি। 1993 সাল 21শে জুলাই আমার বাবা মারা যান। আমার মা চাকরি পেয়েছে 1993 সাল 27শে জুলাই। কে করে দিয়েছেন জানেন? তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাজা। ঠিক আছে, আর আমার বাড়িতে সেদিন উপস্থিত ছিল সাধন পান্ডে। এই দুজন মিলে কার তত্ত্বাবধানে করেছে জানেন? আমার বাবার একটা পার্সোনাল পরিচয় আছে। আমার বাবা গিরিশ পার্কের ছেলে, রঞ্জিত পাজার সঙ্গে তার একটা সুসম্পর্ক ছিল। আর সাধন পান্ডে ছিল আমার পরিবারেরই খুব কাছের লোক। ঠিক আছে, আমার মামা ওনার কাছে কাজ করতেন, এই সাধন পান্ডের কাছে। আর আমি যেই বাড়িতে থাকতাম সেটা কংগ্রেসের বিকাশ দত্তের বাড়ি, যিনি কংগ্রেসের তৎকালীন কাউন্সিলরের পদপ্রার্থী। তারা যেদিন অজিত পাজা আমার বাড়িতে আসেন সেদিন একটাই কথা বলে, বিশু আমার খুব কাছের লোক, তুমি এই চাকরিটা নাও। সেদিন আমাদের বাড়িতে 2টো চাকরির অফার অজিত পাজা নিয়েছিল, মমতা ব্যানার্জি নয়। আপনাকে বারবার বলছি, মমতা ব্যানার্জি নয়। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সবাইকে মেট্রো, রেল এসব করেছেন। তার আগে কিন্তু মিতালি রায় চাকরি পেয়েছে অনলি ওয়ান অজিত পাজা আর সাধন পান্ডের জন্য। আর এবং আমার বাড়িটা যেহেতু কংগ্রেসি ফ্যামিলি, বিকাশ দত্ত কংগ্রেসের তৎকালীন কাউন্সিলর প্রার্থী। আপনি যে সময় জানেনই না রাজনীতিরা কি জিনিস, সেই সময়কার কংগ্রেসের বড়নগরের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন বিকাশ দত্ত। ওনাদের জন্যই এই চাকরিটা ইনস্ট্যান্ট হয়। শুনে রাখুন, আমরা চাকরি পাওয়ার জন্য মমতা ব্যানার্জিকে বলতে হয়নি, কারণ মমতা ব্যানার্জির আশায় বসে থাকলে আমার মা আরো 10 বছর পর চাকরি পেত। ঠিক আছে, এটা আপনার জেনে রাখা উচিত। ইতিহাস না জেনে সামনে জানি আপনারা দুদিনের ওই তৃণমূল কংগ্রেস করে শুধু তোলাই তুলে গেছে। শুনে রাখুন, তোলা আর চুরি ছাড়া আমি আপনাকে অন ক্যামেরা বলছি, আপনি যে তোলার কথা বললেন, আপনি যেমন আজকে প্রমাণের কথা বলছেন, আপনার কাছে দেখুন শুভেন্দু অধিকারীকে মাথার পেছনে মাথার উপরে মমতা ব্যানার্জি চেয়ারম্যান দিয়ে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ওনার বুকে জোর আছে। 2014 সালে আপনার দিদি যারা করাচ্ছিল সেটা উনি আজকে 2 মাসে করে দেখিয়েছে। ক্ষমতা কি ছিল, কি হয়েছিল? রাজীব বাবু, প্রদীপ্ত হ্যাজ আ পয়েন্ট। একদম, আপনি এফআইআর এর কথা বললেন, আপনার মায়ের নামে পরিবারের তরফে এফআইআর হবে। আমরা আশা করব, বা প্রদীপ্ত যে চ্যালেঞ্জ করছেন যে সেই এফআইআরে এই যে 21শে জুলাইয়ের নামে আপনি অভিযোগ করছেন যে বছরের পর বছর মোটা টাকা তোলা হয়েছে, তোলাবাজি করা হয়েছে 21শে জুলাইকে সামনে রেখে, এই বিষয়েও আপনার অভিযোগ স্পষ্ট করে তাতে থাকবে প্রমাণ সহ। একদম পরিষ্কার থাকবে। প্রমাণ সহ প্রমাণ তো আদালত করবে এবং পুলিশ তদন্ত করবে। নিশ্চয়ই অভিযোগ করলে তো তার প্রমাণ ওরা দেবে। আমি দ্রুত একেবারে পরিষ্কার। হ্যাঁ, তৃণমূল আবার তোলা হতো না বললে সেটা ঘোড়ায় আসবে, সে কথা থাক। কিন্তু এইখান থেকে একেবারে খুব স্পষ্ট করে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা শুধু রাজীববাবু নয়, এই শহীদ পরিবারগুলো। এবং ওই যে বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে 1 ঢিলে 5 পাখি, নিঃসন্দেহে রাজনীতির দিক থেকে যদি দেখি মাস্টার স্ট্রোক। কেন? পরের প্রতিবেদন। কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট জনসমক্ষে আনলেন শুভেন্দু অধিকারী। 21শে জুলাইয়ের ঠিক আগে ব্যাপক অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে 21শে জুলাই পুলিশের গুলিতে যুব কংগ্রেস কর্মীদের মৃত্যু নিয়ে প্রায় 3 দশক ধরে সিপিএম সরকারকে দোষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তিনিই কেন তার তৈরি কমিশনের রিপোর্টে বিধানসভায় পেশ করেননি, সেই প্রশ্নই আরও জোরালো হলো। কমিশনের সুপারিশ রাইটার্স বিল্ডিং এ কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। 21শে জুলাই 1993 সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই জমায়েতের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জন যুব কংগ্রেস কর্মীর। 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর 1993 সালের ঘটনা তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিশন গঠন করে তৎকালীন মমতা সরকার। উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন সাক্ষীদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জমাও দেন। কিন্তু তৃণমূল সরকারের আমলে তা কোনোদিন সর্বসমক্ষে আসেনি। সোমবার সেই রিপোর্টই বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। লুকিয়ে রাখার কারণটা কাল ভিক্টোরিয়ার সামনে যিনি আসবেন তাকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। শুভেন্দু অধিকারী 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট প্রকাশ করা মাত্রই যারা 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় নানা গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাদের গলাতেও এখন উল্টো সুর। 21শে জুলাইয়ের কমিশন, সেই কমিশন নিশ্চিতভাবে আমিও সেই কমিশনের সাক্ষী দিয়েছি, কিন্তু আউটকামটা আমরা কোনোদিন দেখতে পাইনি। আমি স্বাগত জানাই। 21শে জুলাই যে কমিশনটা করেছিলেন সেই কমিশনে আমিও সাক্ষী দিয়ে এসেছি, আমি সাক্ষী দিয়েছি, আমার মাও সাক্ষী দিয়েছে। আমরা তখন সাক্ষীর সময় ভেবেছিলাম হয়তো কিছু ভালো রায়টা পাবো। ওনার 2 মাসও হয়নি উনি খুলতে পারলো, ইনি 15 বছরে কিছু করতে পারেনি। ইনি 15 বছরে ওই কমিশনটাকে কীভাবে দাবানো যায় সেই চেষ্টাই করেছে। আহত নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়েও প্রাক্তন তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার। শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হলো, পরবর্তীকালে তাদের পরিবার যাতে চাকরি পায় সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যে একটা গণ আন্দোলনে শহীদ হয়েছে তাদের পারিবারিক সমস্ত চিন্তা ভাবনা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে নিয়েছেন, সাহায্য করেছেন, কর্তব্য পালন করেছেন। মঙ্গলে আরও এক 21শে জুলাই, তার আগে কমিশনের রিপোর্ট জনসমক্ষে এনে কালীঘাট তৃণমূলকে বড় ধাক্কা দিলেন শুভেন্দু অধিকারী। উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতিতে সামারসল্ট দেখতে দেখতে এতদিন নিশ্চয়ই এ রাজ্যের মানুষের চোখ সয়ে গেছে, তবু আজও ডিগবাজির একটা বিনোদন মূল্য তো রয়েই গেছে। যেমন মদন মিত্র আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের ঠিক পরেই যা বললেন 21শে জুলাই নিয়ে, সেটা বেশ চিত্তাকর্ষক। কেন বলছি দেখুন। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে কার কার কাছে কোনো রকম
ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচারক। এবার আপনাদের মনে করিয়ে দিই, 21শে জুলাই সাক্ষ্য দিতে গিয়ে কিন্তু সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যকেই কাঠগড়ায় তুলেছিলেন এই মদন মিত্র। তারিখটাও দেখছিলাম জলজল করছে এবিপি আনন্দের আর্কাইভে, 4 ফেব্রুয়ারি 2013। মদন মিত্রের দাবি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মহাকরণ অবরোধ অভিযান, এক্স্যাক্টলি যে নামটা ছিল, কোট আনকোট মহাকরণ অবরোধ অভিযান, গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বুদ্ধবাবু স্বয়ং। কি বলতেন মদন মিত্র তখন, কি বলেছিলেন সেদিন দেখুন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ জনগণের ওপরে কিভাবে গুলি চালিয়েছিল কোনো রকম প্ররোচনা ছাড়া। বুদ্ধ বললো তো যে বুদ্ধদেব বাবুর সঙ্গে কথা বলেছি, আমি তো বলছি প্রমাণ করুন না, আমি পদত্যাগ করব, সামনে দাঁড়িয়ে বলে দেবো যে আপনি আমায় মারতে এসেছিলেন। ঘটনাচক্রে ওই দিনই, ওই 2013 সালের 4 ফেব্রুয়ারি এবিপি আনন্দ স্টুডিওতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্পেসিফিক্যালি আমার এই প্রশ্নের উত্তরে ঠিক কী বলেছিলেন আমাকে বুদ্ধবাবু দেখে নিন। 21শে জুলাই যে গুলি চললো সেটা নাকি আপনার নির্দেশে। আজকে কমিশনের কাছে কমপ্লেন করেছেন রাজ্যের একজন মন্ত্রী, বলেছেন যে ইস্তফা দেবেন তিনি যদি মিথ্যে প্রমাণিত হয়। থাকলেও কি না থাকলেও তাদের রাজ্যের কিছু এসে যায় না, ও কতটা আমি উত্তর দিই না সব। 21শে জুলাইয়ের ঘটনাটা কি আপনি নির্দেশ মনে আছে ঘটনা আমার, কিন্তু এসব কেউ নির্দেশ দেয় নাকি এসব ব্যাপারে? পুলিশকে ওখানে গোলমাল হলো, একটু পরে শুনলাম ফায়ারিং হয়েছে। এইভাবেই রাইটার্সে খবর আসে। রাইটার্স থেকে কেউ বসে বসে গুলি চালানোর নির্দেশ, সব গল্প শুনে লাভ নেই। দেখুন, যেমন আমি বলি ক্ষমতা আউট, বিবেক ইন। আজ মদন মিত্রের বিবেক জাগ্রত হইয়াছে। আজ মনীশ গুপ্ত নিয়ে বলছেন ওনার ভূমিকা ভালো ছিল না, আমাদের তখন ভালো বলতে হয়েছিল। সেই কথা যখন উপলব্ধি যদি তখন হতো, মদন মিত্রের তো উচিত ছিল আজকের এই নৈতিক অবস্থান সেদিন কমিশনের সামনেও একেবারে সরাসরি প্রকাশ করা। তা তো করেননি, উল্টোটা করেছিলেন। আজ মদন মিত্র শিবির বদলে যে শিবিরে গেছেন, সেই শিবিরের প্রতিনিধি প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এই যে অবস্থান বদল, একে কি সমর্থন করবেন? আমার কৌতূহল রইল। প্রথম কথা বলি যে অশোক দাশগুপ্তর একটা খুব লাইন আমার খুব পছন্দ ছিল একটা লেখার, যে আবেগ আবেগ বাঙালি তোমার বুদ্ধি হলো না। মানে আজকের এই ঘটনার যেটা ঘটেছে বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং তারপরে যে ঘটনাটা ঘটছে সেটাকে নানাভাবে ইন্টারপ্রিট করার চেষ্টা করা হচ্ছে। কেউ হয়তো এক ঢিলে 5 পাখি মারার কথা ভাবছেন, কেউ ভাবছেন যে টিএমসির আমলে কাগজ হারিয়েছিল কিনা, বিষয়টা অতটাও লঘু হয়নি। এটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, পাখি একটাই ছিল। হেড অফ দ্য স্টেটকে সরাসরি দায়ী করা ছাড়া এখানে সেকেন্ড কোনো আপনার ইন্টারপ্রিটেশন দাঁড়াবে না। প্রথম কথা হচ্ছে কমিশন বসলো কবে না সিপিএম চলে যাওয়ার পরে। কে বসাবেন সিদ্ধান্ত নিয়েছেন, দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। রিপোর্ট সাবমিট হওয়ার পরে ক্যাবিনেটের কোনো সদস্য এখনও বলতে পারবে না যে তারা রিপোর্ট সম্পর্কে জানতো। তাহলে রিপোর্ট সাপ্রেশনের দায়িত্বটাও কিন্তু আজকের বিধানসভার যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, সেটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ স্টেটমেন্ট, যেখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এই সাপ্রেশনটাও উইলফুল সাপ্রেশন ছিল। তাহলে এখানে পাখি মারার কোনো বিষয় নেই। এটা পশ্চিমবঙ্গের টোটাল ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড পলিটিক্যাল সিস্টেমকে কোথাও একটা ভিত নাড়িয়ে দিয়ে আজকের ঘটনাটাকে আননেসেসারি সস্তা পলিটিকিং করা আমার মনে হয় খুব খারাপ হবে। ইটস আ গ্রেভ ইনসিডেন্ট যেটা আজকে বিধানসভাতে যে স্টেটমেন্ট এসছে, এটা পশ্চিমবঙ্গে গত 30 বছরের রাজনৈতিক ভিত্তি, বিশ্বাসের ভিত্তিকে কোথাও ঠক ঠক করে নাড়িয়ে দিয়েছে, এটা প্রথম স্বীকার করে নিতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এই যে উইলফুল সাপ্রেশন, এটার কারণ কি বলে আপনার মনে হয়? আপনি তো দীর্ঘদিন আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রদীপ্ত একটা কথা বলেছেন যে পার্ট অফ সাপ্রেশন বলে বলছি। টিএমসির আমলে কাগজ হারিয়েছিল, জানি না কখন হারিয়েছিল। একটা কমিশন বসেছে, আমরা খুব সিম্পলিফাই করি, একটা লিনিয়ার ইকুয়েশনে যাই, কমিশন কিছু কাগজ চাইছে, ইনকামবেন্ট গভর্নমেন্ট দেখছে সেই কাগজটা সস্থানে নেই, কমিশনকে কাগজ সাপ্লাই করা যাচ্ছে না, তাহলে গভর্নমেন্টের উচিত সেখানে এফআইআর লজ করা এগেনস্ট মেবি আননোন মিসক্রিয়েন্টস। যখনই গভর্নমেন্ট সেটা লজ করবে না, তখন ধরে নিতে হবে গভর্নমেন্ট ইজ আ উইলফুল কমপ্লিসিটি আছে ক্রাইমের মধ্যে, এখানে বাঁচতে পারবে না তৎকালীন যারা দায়িত্বে ছিল।
2 নম্বর হচ্ছে যে আপনার এই যে একটা খুব ইন্টারেস্টিং কথা, অনেকে মনীষ গুপ্ত করছেন, বিষয়টা তার থেকে অনেক বেশি র্যামিফিকেশন আছে। আপনি আগে বিষয়টা স্টেটমেন্টটা ফলো করুন। আপনার যদি এফআইআর এর বক্স ওপেন হয়ে যায় আর কালকে যদি কেউ এসে বলে যে কমিশনের রিপোর্ট সাপ্রেশনটাও পার্ট অফ দ্য ক্রাইম, তাহলে এফআইআর এ কার নাম আসছে? সামবডি মাচ অ্যাভাব মনীষ গুপ্ত। মনীষ গুপ্তে থামবে না, দ্য বাক উইল নট স্টপ দেয়ার। ফলে আজকের যে ঘটনাটা এখানে ঘটেছে, মদন মিত্র কি বলছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আই থিঙ্ক আজকের বড় পরিমণ্ডল ওটা একটু মানে মদনদার মতো করে বলেন যে কথাগুলো আছে, ঠিক আছে, দ্যাট ইজ আপনারই শিবিরে শিবির বলে কিছু নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি, মদনদা করেন নিজস্ব স্টাইলে করেন, আপনি মানুষ মদনদা জননেতাদের একটা নিজস্ব স্টাইল থাকে মেবি, কিন্তু আমি একদম সাবস্টেন্সে থাকার চেষ্টা করছি। 3টে পয়েন্ট, বুলেট পয়েন্টে আসা যাক। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটাকে লঘু পলিটিকিং করে কেউ হালকা করবেন না। এই স্টেটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক এবং ডেমোক্রেটিক সিস্টেমের ভিত নড়ে গেছে। যদি এফআইআর চালু হয় তাহলে কোন পর্যন্ত যাবে সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি, নাম্বার 2। আর নাম্বার 3, এই উইলফুল সাপ্রেশন যেটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, উইলফুল সাপ্রেশন হয়েছে, সেটা দায় কিন্তু তৎকালীন সরকারের যারা এর দায়িত্বে ছিলেন, অবভিয়াসলি হেড অফ দ্য স্টেট আসবেন, সেখানে আসবে। এখানে যারা তার পার্ট ছিলেন না, যারা স্টেজের মধ্যে পাগলু ডান্স করেননি বা করাননি, যারা মাটির সাথে সম্পর্কহীন টলিউড তারকাদের আমাদের তোলেননি, তাদের এখানে কোনো দায়বদ্ধতা নেই। তারা অবশ্যই খোলা মনে শহীদ দিবসে শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে পালন করতে পারেন, এটা নিয়ে আমার মধ্যে কোনো কনফিউশন নেই। আমি শুধু ওনার সঙ্গে একটা তথ্য, আমি বিশ্বনাথ বাবু এবং প্রদীপ্তর কাছে যাব, একটা তথ্য শুধু দিই যেটা আরও বিস্তারিত আমি এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আনবো। সেটা হচ্ছে এই কমিশন তার রিপোর্ট প্লেস করছে 2014 সালে। সেই রিপোর্টে বলছে যে নথি তৎকালীন মহাকরণ, তৎকালীন সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিল না, তার বিরুদ্ধে স্পষ্ট সুপারিশ করছে তদন্ত শুরু করতে। আমি বিস্তারিত সব পড়ে শোনাবো, কিন্তু তা সত্ত্বেও সেটা কেন গেল না, কেন কোনো তদন্ত কমিশন তৈরি হলো না, কেন কোনো এফআইআর হলো না 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা থেকে যাওয়া অবধি, আমার কাছে সব থেকে বড় প্রশ্ন এটা। এবং এটা আমি যদি প্রসূনবাবু থিওরি মানি তাহলে উইলফুল সাপ্রেশনের নজির হতে পারে। একদম একদম যে বিশ্বাস প্রসূনবাবু করছেন, আমি ওনাকে স্যারই বলি কারণ অনেক আগে সম্পর্ক হয়েছে, প্রসূন স্যারের যে বিশ্বাস আজকে নড়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের যে বিশ্বাস নড়ে গিয়েছেন, সেই বিশ্বাস থেকে নড়ে গিয়ে ওরা শরণার্থী হয়েছেন। যে শরণার্থী তৃণমূলে ওরা আছেন এখন বলছি আমি, বা মানে বিজেপির শরণে আছেন, এই বিশ্বাস নড়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটে জিতেছেন, ইমিডিয়েটলি শরণার্থী থেকে সরে গিয়ে ওনার উচিত যে পদত্যাগ করে নতুন করে ভোটে দাঁড়ানো, নয়তো যে উইলফুল সাপ্রেশনের দায় তার ঘাড়েও তো আসবে, কারণ তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটে জিতেছেন। প্রদীপ্ত আমি বেশি ইন্টারাপ্ট করবো না, একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যে কোনো ন্যারেটিভকে একটা কমন চ্যানেলে ফেলে দেওয়া ওই টিকিট করে, এটা না বেশি দিন মানুষ খায় না, একটু বোরিং হয়ে গেছে। আমার পয়েন্টটা হচ্ছে এই রিভিলেশনটা আজকে হয়েছে প্রদীপ্ত, সেটাই বলছি যে আমরা তো দায় নিতে চাই এবং দায় নিয়ে তো আমরা প্রদীপ্ত আমি শেষ করে নিই তোমার কথাটা বলেছো। এই রিভিলেশনটা আজকে বিকেল 5টায় হয়ে, যখন আমি অ্যাসেম্বলিতে ছিলাম, তার আগের মুহূর্ত পর্যন্ত না সুমন দে, না তুমি, না আমি কেউ জানতাম না। সুতরাং সেইখানে কি হয়েছিল তার মরাল রেসপন্সিবিলিটি আগে কেন নিলেন না, এই ন্যারেটিভটা না কোথায় একটু মনে হয় তোমার কাছ থেকে এক্সপেক্টেড না, আমার কাছে এক্সপেক্টেড নয়। না, তোমার কাছেই যাচ্ছে। আমি বলছি যে দেখো, শহীদ পরিবারের ভরসাও নড়ে যেতে পারে, ইস্যু তা নয়। ইস্যু হচ্ছে যে কেন একটা এফআইআর হলো না এত বড় নথি কমিশনকে না দেওয়া সত্ত্বেও। তুমি প্রসূনবাবুর কথা ভুলে যাও, মানুষ জানতে চাইবে। প্রসূনবাবু তো মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় নিজের বিশ্বাসের ভিতটা নাড়িয়ে দিয়েছেন। তাহলে যে নিজের বিশ্বাসের ভিতটা নাড়িয়ে দিয়েছেন, যে গত 21শে জুলাইয়ের সভাতেও যাকে আমি পাশে নিয়ে ছবি তুলেছি, একটা সেলফি স্যার,
আমি এই জায়গায় তাকে নেতা রেখে কিন্তু আমি বলছি দু সপ্তাহ আগে বাইরন বিশ্বাস যে বাম এবং কংগ্রেসের টিকিটে জিতেছিল, তার তো অনেক কিছু নড়িয়ে মনে হয় তৃণমূল দলে নিয়েছিল। আমি বলছি আজকে পদত্যাগ প্রসূনবাবুর, তোমরা করতেই পারো প্রসূনবাবুর পদত্যাগ, তেমন যেরকম পার্থ দ্বারা যখন বাইরনের পদত্যাগ চেয়েছিল, তৃণমূল তো এই কান দিয়ে ঢুকিয়েছিল, এই কান দিয়ে বের করেছিল। কি বলেছিলাম তখন? বলেছিলাম 2014 সালে, 2014 সালে সবথেকে দল দিয়ে একটা দল ক্ষমতায় আছে, তারা কেন দলত্যাগ বিরোধী আইন শক্তিশালী করছে না? দলত্যাগ বিরোধী আইন শক্তিশালী হয়নি বলে আমি চুরি করব। তুমি যেটা আমি প্রথম বলতে চাইছি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন, তার তো উচিত ছিল কমিশনের কাছে এসে সাক্ষ্য দেওয়া, উনি দেননি। তারপরে উনি মিসিং ডায়েরিটা যেটা করার কথা ছিল সেটা উনি করেননি। ওনার ইন্টেনশন পরিষ্কার যে ওনার মন্ত্রিসভার কাউকে বাঁচানোর উদ্দেশ্য ছিল, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু মন্ত্রিসভা তো কালেকটিভ রেসপন্সিবিলিটি বোর্ড চলে। যখন মন্ত্রিসভা ক্যাবিনেট মন্ত্রী মিটিং হয়েছে, তখন ববি হাকিম কি বলেছিলেন যে আপনারা মানে কেন এই রিপোর্ট আমরা জনসমক্ষে আনবো না? ক্যাবিনেট যদি মেজরিটি সিদ্ধান্ত নেয়, তাহলে মেজরিটি সিদ্ধান্তে ক্যাবিনেটের ডিসিশন হয়। মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সবসময় কালেকটিভ ডিসিশন এবং মানে মেজরিটি ডিসিশন, এটা একটা দিক। আরেকটা আমি কেন এটা বারবার বলছি, এটা মাস্টার স্ট্রোক পলিটিক্যালি মাস্টার স্ট্রোক। তার কারণ এটা মানে আমি 5টা ডিলের কথা বলছিলাম, আমি তার সাথে আরেকটা ডিল যুক্ত করছি। এই মুহূর্তে বামেরা পশ্চিমবাংলার রাজনীতিতে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং প্রকৃত বিরোধী হিসাবে নিজেদেরকে তুলে ধরবার চেষ্টা করছে, বিশেষ করে কয়েকটা প্রশ্নে, যেমন নিট কেলেঙ্কারিতে, তারপরে আপনাকে যেভাবে বাড়িঘর মানে দোকান ভেঙে দেওয়া হচ্ছে, ঝুপড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। ফলে এই ইস্যুটাকে শুভেন্দু অধিকারী আজকে বিধানসভার মধ্যে প্লেস করে বামেদের অতীতটা মনে করিয়ে দিচ্ছে মানুষকে, যে একটা সরকার ছিল যে সরকার গুলি চালিয়েছিল। ফলে সেই রকম একটা দলকে আবার আপনারা ফিরিয়ে আনবেন। পয়েন্ট টেকেন। আমি এরপরে যদি পার্থদার কাছে যাই, তাহলে পার্থদার মনে হবে যে খুব সহজ উইকেটে উনি খেলতে এসছেন, তা তো নয়। আমি সেই জন্য নজরুলদার কাছে যাব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে উইলফুল সাপ্রেশন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত ফেঁসে যাওয়ার ভয়ে 21শে জুলাই কমিশনে একটাও নথি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সুপারিশে আমি দেখতে পাচ্ছি কেন ওই দিনে নথি সংরক্ষিত হয়নি, একেবারে পয়েন্ট করে মহাকরণ এবং লালবাজারে যাদের জন্য সংরক্ষিত হয়নি তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি প্রক্রিয়া শুরু করা হোক, তদন্ত হোক, এটা সুপারিশে লেখা হচ্ছে, একেবারে সুপারিশের প্রথম পাতায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কিচ্ছু করেননি। মজার কথা, কমিশনের এই সুপারিশগুলো কিন্তু প্রথম দাবি হিসেবে তুলেছিলেন কে জানেন? স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং এই কমিশনের সামনে আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, এখানেও আমার এবিপি আনন্দের আর্কাইভের সাহায্য নিতে হলো। সেদিন ছিল বুধবার, তারিখ ছিল 2014 সালের 26শে ফেব্রুয়ারি। বুদ্ধবাবুর সঙ্গে ছিলেন রবীন দেব এবং আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। আমি একবার ছবিটা দেখিয়ে নিই, অনেকের মনে পড়ে যাবে। দেখুন, বুদ্ধবাবু প্রথম ডাকেই কমিশনে সাক্ষ্য দিতে ঢুকছেন। আবার বলছি, সঙ্গে রবীন দেব এবং আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। সাক্ষ্য দিয়ে বুদ্ধবাবু বেরিয়ে আসছেন। তারিখটা আবার বলি, 2014 সালের 26শে ফেব্রুয়ারি প্রথমবার ডাকেই বুদ্ধবাবু পৌঁছে গেলেন কমিশনের অফিসে। বুদ্ধবাবু সেদিন বলেছিলেন, সব নথি তো খুঁজে পাওয়া উচিত, না পাওয়া গেলে সেটা দুর্ভাগ্যজনক। নথি না পেলে কিভাবে কমিশন কাজ করবে? সেক্ষেত্রে তো কমিশনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। কোট আনকোট বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধবাবু বলেছিলেন নথি সত্যি হারিয়ে গেছে নাকি নথি দেয়া হচ্ছে না সেটা নিয়েই পৃথক কমিশন গঠন করা উচিত। এসব কথা আমাদের অন ক্যামেরা এবিপি আনন্দকে বলেছিলেন অন্য কেউ নয়, স্বয়ং অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। কি বলেছিলেন সেদিন সুশান্তবাবু? দেখুন জাস্টিস চ্যাটার্জি কি বলেছিলেন। তখন বলেছেন যে রিপোর্ট না পাওয়াটা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক,
কমিশন যেন সরকারের ওপর চাপ সৃষ্টি করে সেই রিপোর্টগুলো উদ্ধার করবার জন্যে, আর রিপোর্ট যদি না পাওয়া যায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেন। আরও বলেছেন যে কমিশন যদি কোনো কাগজপত্র না পায় তাহলে তার পক্ষে কাজ করা বা কোনো সিদ্ধান্তে আসা কিন্তু কঠিন কাজ। কিন্তু যদি সব কিছু না পাওয়া যায়, কমিশন যদি আইনের সৃষ্টি হয়ে আইনের মতো চলে, তাহলে তার কোনো ব্যক্তিগত অনীহা নেই, তার কোনো আপত্তি নেই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য যা বলেছিলেন, আজ শুভেন্দু অধিকারী যা বললেন, প্রায় একই কথা। নথি হারিয়ে গেছে নাকি নথি দেয়া হচ্ছে না? বুদ্ধদেব ভট্টাচার্যের পরামর্শ ছিল কমিশন যেন সরকারের ওপর চাপ সৃষ্টি করে, আর রিপোর্ট পাওয়া না গেলে যেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমি নজরুলদার কাছে যাব, কারণ নজরুলদার সেই দিন ওই 21শে জুলাইয়ের দিন ডিউটিতেও ছিলেন, আমার যদি ভুল না হয়। নথি খোয়া গেছিল না নথি চেপে দেওয়া হয়েছিল, নাকি যেরাম প্রসূনবাবু বলছিলেন যে উইলফুল সাপ্রেশন? প্রথমে ব্যক্তিগত ব্যাপারটা বলি। আমি ডিউটিতে ছিলাম এবং সেটা আকাশবাণী ভবনের কাছে। আচ্ছা, মানে আমার কাছ পর্যন্ত মুভমেন্ট এসে পৌঁছায়নি, যার জন্য আমাকে কিছু করতে হয়নি। পরবর্তীকালে আমাকে সাক্ষীতেও ডাকা হয়নি, অন্যরকম কোনো তদন্তের সামনে হাজির হতে হয়নি। এক নম্বর গেল। দ্বিতীয়ত 11 সালে কমিশনটা গঠন করা হয়েছিল এবং 14 সালে রিপোর্টটা জমা পড়েছিল, এটা তো গণমাধ্যমেই আমরা দেখেছি। তাহলে সাপ্রেশন কথাটা আসছে কি করে? যেটা হয়েছে সেটা জনসমক্ষে রিপোর্টটা আনা হয়নি, বিধানসভায় পেশ করা হয়নি, এই তো না। আরেকটা সাপ্রেশন কথা আরেকটা প্রসঙ্গে আসতে পারে, সেটা হচ্ছে তৎকালীন মহাকরণ বলছে নথি নেই, নথি দেয়া গেল না। আমি সেখানে আসব। আচ্ছা, কারণ এবং বিচারপতি সুপারিশ করছে, তার কারা করলো তাদের বিরুদ্ধে তো তদন্ত হবে, সেটা কেন করা হয়নি তাও আমি বলছি। আচ্ছা, দেখুন, আপনারা মদন মিত্রের কথা আজকে দেখালেন, তিনি একটি কথা বলেছেন যে এই 21শে জুলাই যাদের ভূমিকা ভালো ছিল না তাদেরকেই ভালো পদে একদম আনা হয়েছিল। এই কথাটা কিন্তু এই প্রথম নয়। আপনারা এই রিপোর্টের কথা বললেন যে পঙ্কজ ব্যানার্জিকে যখন ডাকা হয়েছিল তিনি সাক্ষ্য দিতে আসেননি এবং গণমাধ্যমে এটা বলেছিলেন, মানে কমিশনের কাছে নয়, যে যিনি সবথেকে দোষী তাকে মন্ত্রী রেখে সেই মন্ত্রিসভা কমিশন গঠন করে সঠিক তদন্ত হতে পারে না। আপনারা চেক করে নেন আপনাদের কথা, ঠিক? আচ্ছা, এরপরে আপনারা এক্ষুনি মনীশ গুপ্তর সঙ্গে আপনাদের একটু ইন্টারভিউ দেখালেন, কিন্তু আমি বলছি আর একটু দেখালে ভালো হতো, আপনি চেক করতে পারেন। আমি তখন ইন্টারভিউটা দেখেছিলাম। উনি বলছেন যে উনি এর মধ্যে কিছু জানতেন না, তার মানে বলে আপনার পিআরবি দেখুন, ওখানে হোম সেক্রেটারির কোনো কথা নাই। এই যে কথাটা হোম সেক্রেটারির পদে থাকা একটা লোক একজন আইএএস অফিসার বলতে পারে না, মানতে পারে না, কেন? দেখুন, ওই পিআরবির 1A রুলে রাজ্য সরকারের কথা বলা আছে, হোম সেক্রেটারি রাজ্য সরকারের বাইরে। এক নম্বর কথা গেল। তারপর আপনি আরেকটু আসুন, 2 নম্বর রুলে যদি আসেন, সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিস্ট্রিক্ট এবং ক্যালকাটা পুলিশ ডিস্ট্রিক্টের কথা এসেছে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে ক্যালকাটা পুলিশ এরিয়া পড়ে না। আচ্ছা, তারপরে 3 নম্বর রুলে আসুন, সেখানে বলছেন যে পিআরবি প্রযুক্ত হবে একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইএফআর ছাড়া অন্যদের ক্ষেত্রে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কিন্তু ইএফআর জন্য আলাদা রুলস আছে। আমি সেখানে কাজ করেছি, ওই বোলপুর থেকে 1 মাসের মধ্যে ট্রান্সফারে আমাকে ইএফআর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করা হয়েছিল, তাদের আলাদা রুলস আছে। এই পিআরবি ওয়েস্ট বেঙ্গল ইএফআরেও প্রযোজ্য নয়। তাহলে ক্যালকাটা পুলিশে কী প্রযোজ্য? ক্যালকাটা পুলিশের জন্য পিআরসি আছে, পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা, এবং সেখানেও আমি যে কথাগুলো বলছি রাজ্য সরকার এবং একদম প্রথম চ্যাপ্টারে এসপির সঙ্গে ডিএমের সম্পর্ক কী হবে, ডিএমের সঙ্গে ডিআইজির কী সম্পর্ক হবে, মানে আইএস আইপিএসদের সঙ্গে সম্পর্ক পরিষ্কার বলা আছে।
অর্থাৎ উনি হোম সেক্রেটারি ছিলেন, কোনো জায়গায় ডিএম ছিলেন কিনা আমার জানা নেই। উনি এরকম কথা একমাত্র লোককে বিভ্রান্ত করা ছাড়া বলতে পারেন না। এরপরে দেখুন আপনারা উইলফুল সাপ্রেশন আমি তো বলছি, আমি মনে করি না যেটা উইলফুল সাপ্রেশন। এটা রিপোর্ট প্রকাশ করেছে আমরা জানি সকলে, আমি তো জানতাম, কিন্তু নথি না পাওয়া গেলে এফআইআর তো বেসিক ছিল। আমি আসবো তো সেখানে। আচ্ছা, এরপরে দেখুন কুণাল ঘোষের আপনার বক্তব্য শোনালেন। এখন কি বলবো, উনি বলছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং মদন মিত্রর কথাও আপনারা যা শোনালেন তাতে আমি বলবো আইএএস আইপিএস দুটোই অল ইন্ডিয়া সার্ভিস, আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আছে। আমি অল ইন্ডিয়া সার্ভিসে ছিলাম। অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট করে 3 ধারা আপনারা দেখে নিন। সেখানে বলছে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো অফিসার কী সিদ্ধান্ত নেবেন সেটা আইন অনুসারে তিনি নেবেন। উপরের কোনো লোক যদি তাকে অন্যরকম করতে বলেন, অতএব বুদ্ধদেব বাবু যদি বলেন যে তুমি এইরকম করো, তাহলে সেই অফিসারকে বলতে আপনি লিখিত দেন। যদি লিখিত দেন দায়ী হবেন যিনি দিয়েছেন, যদি লিখিত না নেন তাহলে যিনি করেছেন তিনি দায়ী হবেন। তো আপনারা এই যে নেতাদের দেখাচ্ছেন তারা কি আইন জানেন না? না আপনি মনীশ গুপ্তের ইন্টারভিউ করেছেন, মনীশ গুপ্ত আইন জানেন না এইটা। এরপরে আপনি যেটা বলছেন যে ওখানে বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার পুলিশের দায়িত্ব ছিলেন, ওনাকে সাক্ষী দিতে হলে সাক্ষী দিয়ে গেলেন। আন্দোলনটা লিড করছিলেন কে? তিনি কেন সাক্ষী দিলেন না? কারণ তিনি সাক্ষী দিলে নিজেই ফেঁসে যাবেন। কারণ মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন। মনীশ গুপ্তর রিপোর্টের কথা আপনি এক্ষুনি বললেন, আমি তথ্যগুলো দিচ্ছি না। তার মানে কতটা বাসে আগুন লাগানোর কথা আছে, কতটা গাড়ি ভাঙচুরের কথা আছে। আপনি 215 জন পুলিশ অফিসারের কথা বলেন, তার মধ্যে কতজন আইপিএস অফিসার আছে সেটাও বলা আছে ওখানে, আপনি দেখে নেন। একদম এটা সুজাত ভদ্ররা হাইকোর্টে একটা মামলা করেছিল, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হোম সেক্রেটারি রিপোর্ট চাই। হোম সেক্রেটারি এই রিপোর্টে বলেছেন। তারপর কি উনি অন্য কথা বলতে পারতেন? তাহলে মমতা ব্যানার্জি কি করে মনীশ গুপ্তকে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আর মনীশ গুপ্তের ব্যবস্থা নিতে নিজের বিরুদ্ধে ব্যবস্থা, মমতা ব্যানার্জি কেন সাক্ষী দিলেন না? ব্যবস্থা নিতে হবে। এবার আপনি যে কথাটা বলছেন, যেটা আপনারা বললেন যে কমিশন 25 লাখ দিতে বলছে, তিনি 2 লাখ দিচ্ছেন। তো উনি তো আন্দোলন ওনার নেতৃত্বে করার সময় মারা গিয়েছিল লোকগুলো। কমিশন বলে দেওয়ার পর 25 লক্ষ তাদেরকে কেন দিলেন না? এবং 5 লক্ষ যারা আহত হয়েছিলেন তাদেরকে কেন দিলেন না? এটা জেনে যাবেন। ফলে ওই মঞ্চে এসে আলো করা যাবে না, তার জন্য রিপোর্ট প্রকাশ করেন। বেশ, এরপরে ডকুমেন্টের কথা বলছেন। দেখুন, ডকুমেন্ট যে পাওয়া যায়নি সে কথা রিপোর্টে বলেননি, আপনি ভালো করে দেখুন। যেমন বলেছে যে কেন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কার জন্য পাওয়া যাচ্ছে না, তার দোষী মানে প্রমাণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারপরে আরও একটা কথা আছে দেখুন, যে এর পরে যাতে এই প্রিজার্ভেশন হয় তার জন্য ব্যবস্থা নিতে আছে। তাহলে যদি হয় তাহলে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, নিয়োগ দুর্নীতির যে এই যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচাতে হবে, তার নথি তাহলে রাখতে হবে না? তো মমতা কি করে সে ব্যবস্থা করতে পারে? দারুণ। আমি এক পয়েন্ট শুধু হচ্ছে যে আজকে বিকেল 4:30 5টার আগে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই তথ্যগুলো বিস্তারিতভাবে জানতো না। তদানীন্তন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীর বলুন দায়িত্বের মধ্যে ছিল এটাকে পাবলিক ডোমেনে আনা, যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। দিস ইজ এ সাপ্রেশন। আপনি একটা ফ্যাক্ট জানতে পারেন, হ্যান্ডফুল পিপল জানতে পারে, কিন্তু ডোমেনে আসতে হবে যেখানে পাবলিক ইন্টারেস্ট জড়িত রয়েছে। এই যে বলা হচ্ছে যে এই সাক্ষী থেকে বড় কথা, আমার আপনার করের টাকায় কমিশন বসছে, তার রিপোর্ট সূর্যের আলো দেখবে না কেন? প্রত্যেকে জানা উচিত। 1 ডজন কমিশন হয়েছিল, কটা রিপোর্ট আমাদের সামনে এসেছে? সুতরাং পুরো জিনিসটাকে হয়তো একটা মিনিস্কুল মাইনরিটি জানতো। আজকের মতন গোটা পশ্চিমবঙ্গ আলোচনা করছে যে 21শে জুলাইয়ের কি ঘটেছিল সেটা আগের সরকার জেনেও জনসমক্ষে আনেনি। দ্যাট ইজ সাপ্রেশন। 11 সালে কমিশন নিযুক্ত হয়েছে, 14 সালে রিপোর্ট দিয়েছেন। আমরা যখন জানি ওই এমএলএ যারা ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী যারা ছিলেন,
তারাও জানতেন। তারা কেন বলেননি যে রিপোর্টটা প্রকাশ করা হবে? জনসমক্ষে আসেনি, ঠিক পাবলিক একদম একদম আজকে উল্টো সাপোর্টের নিশ্চিতভাবে প্রশ্ন হচ্ছে কেন? নিশ্চিতভাবে আমি এটা সমর্থন করছি। আমার পরের প্রতিবেদন ঠিক যেখানে নজরুলদা বলছেন যে মনীশ গুপ্ত আর কি বলেছেন, এই প্রতিবেদনে সম্ভবত আপনারা তার কিছুটা উত্তর পাবেন। দেখুন। প্রয়াত পঙ্কজ ব্যানার্জি তিনি বলেছিলেন, আই বিলিভ দ্যাট দ্য পার্সন solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. কমিশন কেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেননি সেটা তো বলা বড় মুশকিল। আরও এক 21শে জুলাই, রক্তাক্ত স্মৃতি, রাজনৈতিক ঝড়। তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঠিত 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই ইতিহাস নিয়ে শুরু হলো নতুন করে কাটাছেঁড়া। সেদিন কে ধর্মতলায় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, কার দায়, কাদের দোষ, এই আবহেই বারবার উঠে এলো তৎকালীন স্বরাষ্ট্র সচিব, পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী মনীশ গুপ্তর নাম। প্রয়াত পঙ্কজ ব্যানার্জি তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, when summoned by the commission as the first victim of the 1993 agitation where is sustained head injury, that means late Pankaj Banerjee expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. 1993 সালের 21শে জুলাই যেদিন গুলি চলেছিল, তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, অর্থাৎ আমলা হিসাবে যিনি পুলিশ দেখতেন। পরে এই মনীশ গুপ্তকেই তৃণমূলের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক হন তিনি। মনীশ গুপ্তকে বিদ্যুৎ মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে মন্ত্রী, তারপর তাকে রাজ্যসভাতেও পাঠায় তৃণমূল। এই নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার প্রশ্ন উঠেছে, 21শে জুলাইয়ের ঘটনায় যার দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে, তাকে কি করে মন্ত্রী থেকে সাংসদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন, এটা হোম সেক্রেটারি তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন। সেখানে কিন্তু হোম মিনিস্টার কোন পার্টি সরকারে রয়েছে, কোন পার্টি কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিকভাবে স্থির হয়। যদিও 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ বারবার অস্বীকার করেছেন মনীশ গুপ্ত। যেগুলো একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন স্বরাষ্ট্র সচিব কখনো রাইটাতে বসে গুলি চালান না, এগুলো তো বলে লাভ নেই। বা এরা অকারণে রাজনীতি করছে, আমার নামটা চালিয়ে যাচ্ছে। পুলিশ রেগুলেশন বেঙ্গল 1968 সেটাতে পরিষ্কার ভাবে বলা আছে, সেটা তো ওদের বাইবেলের মতো। ওরা গুলি চালাবে, কখন চালাবে, কি করলে চালালে কি করতে হয়, দিতে পারে না দিতে পারে, পুরো জিনিসটাই বলা আছে। লালবাজার থেকে তো ওরা কন্ট্রোল হয়, সেটা তো আর রাইটার্স বিল্ডিং থেকে কন্ট্রোল হয় না। গ্রাউন্ড লেভেলে যে কাজগুলো, তার সঙ্গে স্বরাষ্ট্র সচিবের কোনো সম্পর্ক নেই। কিন্তু শহীদ পরিবারের গলায় স্বাভাবিকভাবেই ভিন্ন সুর। মনীশ গুপ্ত তো ছিলই, আমরা তো জানি ছিল যে দিদি যুদ্ধটাকে আড়াল করে যায়, সেটা আমরা কি করতে পারি? আজকে যে মনীশ গুপ্ত সেই সময় পুলিশ মন্ত্রী ছিলেন, তার শাস্তি চাইছি। কেন মমতা ব্যানার্জি মনীশ গুপ্তকে ওনার মন্ত্রিসভায় রেখেছে? ওনার কাছে ফাইল ছিল। সব মিলিয়ে ফের একবার ইতিহাসের কাটাছেঁড়া শুরু হয়েছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।